হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। যে কালকে সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম না বর্ধমানে, তো ওই বাইরে গিয়েছিলাম, সেই কারণে কটা মাত্র জামা কাপড় ছিল সোনামায়ের পাপার, তো কটা কালকেই কেচে নিয়েছিলাম, আর আজকে কটা মতো কাচাকুচি ছিল, আর এক্সট্রাও কতগুলো ছিল, তো ওগুলোই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর ওই যে সোনামায়ের পাপার দুটো মতো ভালো প্যান্ট আর একটা রুমাল ওই বাসটিতেই দিয়ে দিয়েছি। ওই বাসটিতে ভালো মতনই রোদ আসে। আর এইদিকে ওই মাঠের দুটো মাত্র প্যান্টজামা আর সোনামায়ের কটা মাত্র প্যান্টজামা ছিল। তো আজকেও স্নান করেই রান্না চাপাবো, কারণ আজকে বলছে দিদি ঠাকুরনের পুজো রয়েছে, তো সেই কারণে আগে নিরামিষ হবে, তো সেই কারণে মাথায় ডুব দেবো। আর তার আগে না একবার পুজো সোনাকেও করে নেব। কারণ তার আগে ঠাকুমা ওই কটা মতো পালং শাক আনতে পড়লো, ওইটা না হয় নিয়ে আসি। এই যে চলে এসেছি। এর আগের বারে যেখানে পালং শাক হয়েছিল ওইখানেই আবার হয়তো পালং শাক বেরিয়ে গিয়েছে, আমি অতটা জানি না। তো দাঁড়ান, ওই দুটো তিনটে মতো ঝাড় নিয়ে যেতে বলেছে, আর বেশি নিয়ে যাব না। ওই যে এই কিছুদিন আগে একটা লাউ ধরেছিল, ওই লাউ মাচাটার তলাতেই পালং শাকগুলি হয়েছে। কি সুন্দর কচি কচি হয়েছে, আমি তো দেখে অবাক। কতদিন আসিনি এই দিকে, কারণ এখন রান্না চাপে তো এইদিকে আর অতটা আশাই হয়ে ওঠে না। এই মাছটাতে বেশ কদিনই জল হলো, তো সেই কারণে হয়তো এত সুন্দর লাগছে, আর সবুজ ঘাসপালাও গজেছে অনেক। দাঁড়ান, একটা মতো ঝাড় তুলেছি, আরও দুটো মতো তুলবো। ঠাকুমা বললো ওই দুটো মতনই নিয়ে আসবি, আমি ওই তিনটে ঝাড় মতো নিয়ে যাব, কারণ বললো পালং শাকে বেগুনে আলুতে সোয়াবিনে একটা তরকারি হবে। তো সেই কারণে আমার তো পালং শাক ভীষণই ভালো লাগে, আর সোনামায়ের পাপার সকলেরই পালং শাক ভালো লাগে। তো সেই কারণে ওই যে দুটি ঝাড় তুললাম, আর একটা ঝাড়ও তুলে নিচ্ছি। তো চলুন এরপরে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ রান্নাটা চাপাতে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন মিনিমাম ওই 8:30 পৌনে 9টা মতো বেজেও গিয়েছে। এরপরে বাড়িতে যেয়ে পরে পুচকু সোনাকে কলে নেব, তারপরে না হয় স্নান করতে যাব। আজকে মাঠে এত সুন্দর বাতাস দিচ্ছিল না, মনে হচ্ছে ওইখানেই বসে থাকি, রোদটা খুব একটা গায়ে লাগে না। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি, আর ঠাকুমাকে পালং শাকগুলিও দিয়ে দিয়েছি। ঠাকুমা ওইদিকে পালং শাকগুলি পরিষ্কার করছে। আমি ততক্ষণকে ভাবলাম যে পুচকু সোনাকে একবার টপ করে কলে নিয়ে নিই। তো দিদিভাই বললো তুই যদি পুচকু সোনাকে কলে নিস তাহলে আমি স্নান করতে চলে যাচ্ছি, কারণ দিদিভাই ওইদিকে বসে রয়েছে। দিদিভাই এখন অতটা কলে নিতে পারবে না, রোদের মধ্যে রয়েছে। তো মাসিমণি বললো স্নান করতে গিয়েছে। তাই আমি বললাম যে না না, আমি স্নান করেই রান্না চাপাবো, কারণ সোনামা এখন আমার বাপের বাড়িতে রয়েছে মায়ের কাছে। ও এলে আবার ঘুম পাড়াতে হবে, ওকে খাবার খাওয়াতে হবে, তো সেই কারণে আমি বেশিক্ষণ নেব না। তো দিদিভাই বলছিল যে বুনু, পুচকুর মুখে কেমন একটু র্যাশ টাইপের বেরিয়েছে দেখ না। আমি বললাম কিছু হবে না, ওগুলো বাচ্চাদের বেরিয়ে থাকে। তো দিদিভাই ওই একটা কথাই বলছিল। এই যে এখন শুধু ওর একবার ভাইয়ের কাছে আর একবার বুনুর কাছে, ওই হচ্ছে ওর কাজ সারাদিন। সত্যি কথা বলতে পুচকু সোনাকে কলে নিয়েছিলাম, তো আমার সোনা মায়ের ছোটোবেলাকার কথাগুলি মনে পড়ছিল। এই রকমভাবেই থাকতে হবে জানেন তো, দিদি আর ভাইয়ে যেন ঠিক এক রকম হয়েছে। আর সারাটা দিন ঘুমোই, সোনামা ঘুমাতো, কিন্তু মাঝে মাঝে ঠিক ব্রেস্ট ফিডিংও করতো। আবার এই পুচকু সোনাটা বলছে খুব একটা ব্রেস্ট ফিডিং করে না, সারাদিন শুধু ঘুমিয়েই থাকে। দিদিভাই বলছিল বুনু একটু ওঠানোর চেষ্টা কর না, যদি একটু উঠে পড়ে ব্রেস্ট ফিডিং করে। তো সেই কারণে আমি একটু নাকি নাকি ঘষছিলাম, একটু মজা করছিলাম যে দেখি ওর ঘুমটা ভাঙে নাকি। তো যাই হোক, আর বেশি দেরি করব না, দিদিভাইকে দিয়ে আমি স্নানে চলে যাব, পরে এসে রান্না চাপাবো। তো এই যে আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এসে পরেই কাকিমণি ডাক পাড়ছিল, আজকে সত্যনারায়ণের পুজো ছিল, তো সেই কারণে আমাদের বাড়িতেও হতো। আমাদের যেহেতু কালাছুত রয়েছে, ছোট কাকিমণি বাড়িতেই হয়, তো সেই কারণে ছোট কাকিমণি ডাক পাড়ছিল প্রসাদটা তাড়াতাড়ি নিয়ে যা, কারণ আমরা কোচরি যাব, কারণ ছোট কাকিমণির বাপের বাড়ি হচ্ছে কোচরিতে। ওইখানে কিছু একটা অনুষ্ঠান রয়েছে, ওই ঘর শান্তির বা কিছু একটা, তো সেই কারণেই যাবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিল। এই যে সত্যনারায়ণের প্রসাদ আমার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর ঠাকুমা যেহেতু কলা পাকা মাখা কোনো প্রসাদ খায় না, তো সেই কারণে কাকিমণি বলছিল এই যে ভাগনার প্রসাদটি হচ্ছে ঠাকুমার, আর বাটিতে যেগুলি দিচ্ছে ওগুলি বাড়ির সকলের। আমার তো এই চিকনি প্রসাদটা খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে দিদিভাই এটা ভীষণই পছন্দ করে, কিন্তু দিদিভাইয়ের বলছিল এখন প্রসাদ খাওয়া চলবে না, বাড়ির দিকে যাওয়া যাক। এই যে এখন মিনিমাম ওই 10:30 মতো বাজবে। এসে পরে ভাতও চাপিয়ে নামিয়ে দিয়েছি, তারপরে এরপরে চাপাবো কুমড়োর ঝালটি। মোটা তরকারির মধ্যে এই কুমড়োর ঝালটাই রয়েছে, আর ওই যে পালঙে বেগুনে আলুতে আর সোয়াবিনে একটা তরকারি হবে, তো সেই কারণে কুমড়োর ঝালটাই আগে চাপিয়ে দিচ্ছি।
ওই যে প্রসাদটি নিয়ে এলাম, তারপরে সোনামাকে ঘুম পাড়িয়েছিলাম, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, জানি না আর কখন উঠবে। দাঁড়ান, তার আগে কুমড়োর ঝালটা চাপিয়ে দিই। তো সেই কারণে বিশেষ করে তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম, কারণ সোনামা উঠে পড়লে ওকে নিয়েই সামলাতে সামলাতে ব্যস্ত হয়ে যাব। এই যে ওই 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়েছিলাম, তারপরে নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জালটা না অনেকটাই জোরে জ্বলছে, তো সেই কারণে ভালো করে কষাতেও পারছিলাম না, অনেকটাই গায়ে গায়ে লেগে যাচ্ছিলো আর তলটা অনেকটাই ধরে যাচ্ছিলো। তো সেই কারণে জল দিয়ে দিলাম। এরপরে বেশিক্ষণ কষিয়ে দিলে না একবারই পুড়ে যাবে, তো সেই কারণে বিশেষ করে জলটিও ঢেলে দিলাম। আজকের কুমড়োটা দেখে পরে মনে হচ্ছিল একদমই ভালো নয়, ওই গায়ে গায়ে কেমন একটা ফুটো ফুটো মতন রয়েছে। তো ঠাকুমাকে বললাম যে এই কুমড়োটা আদৌ সেদ্ধ হবে তো? তো যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে, এতটা জল দিয়েছি আর এতক্ষণ ফুটলো, তার সত্ত্বেও সেদ্ধ হয়নি। তো হোক, যতক্ষণে পারে। ওইদিকে দেখছি আবার সোনামা উঠে পড়েছে, তো চলুন ওইদিকে আবার সোনামায়ের কাছে যাই, ততক্ষণে না হয় এটা ঢাকা দিয়ে পরে চলে যায়। ওইদিকে মা কুমড়োর ঝালটা নামাচ্ছিল, তো মা বললো ততক্ষণকে খেপি তুই না হয় বাটনাটা বেটে নে। তাই বললাম যে ঠিক আছে, আমি না হয় বেটে নিচ্ছি। সোনামাকে উঠিয়ে ওকে খাইয়েও দিয়েছি, তারপরে মা এই মুহূর্তে এসেছে স্নান করাতে। আমাকে ততক্ষণকে না হয় মা স্নানটা করিয়ে দেখ, আমি না হয় এইদিকে আদাটা পেস্ট করে দিই। আজকে শুধুমাত্র আদাই দেবো, কারণ আজকে কোনো পেঁয়াজ রসুনের তরকারি হবে না, আপনাদেরকে তো প্রথমেই বললাম। কারণ আজকে দিদি ঠাকুরনের পুজো রয়েছে, আমাদের দিদি ঠাকুরনের পুজোর দিনে আমাদের বাড়িতে নিরামিষ করা হয়। বলছিল আদাটা একটু বেশি করেই পেস্ট কর, কারণ আজকে কুমড়োর ঝালটিতেও বলছিল অল্প পরিমাণে দিবে, ওই অল্প পরিমাণে দিবে, খুব একটা বেশি পরিমাণে দিবে না। আর বাদ বাকিটা ওই যে নিরামিষ তরকারিটা হবে না পালঙে আর আলুতে বেগুনে, ওই তরকারিটিতেই দেওয়া হবে। এই যে আমার পুরোটাই পেস্ট হয়ে গেছে, আর এই যে মশলা ধোয়া জলটা না দিলে তো আমার পুরোটাই অসম্পূর্ণ। এই যে এখন মিনিমাম ওই 12টা মতো বাজবে। আবারও সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, তো মা ততক্ষণকে ওই তরকারিটা চাপাচ্ছে। আমি না হয় এইদিকে লুচি হবে আজকে, কারণ ঠাকুমা আজকে ভাত খাবে না। আপনাদেরকে বললামই তো দিদি ঠাকুরনের পুজো রয়েছে, তো সেই কারণে ঠাকুমা বলল 12টার পরে আমি একবারই লুচি খাবো। তো দেখলাম যে 12টা বেজে গিয়েছে, এরপরে না হয় তাড়াতাড়ি করে নিই, না হলে ঠাকুমা সকাল থেকে উপোস দিয়ে রয়েছে, শুধুমাত্র ওই 1 গ্লাস মতো শরবত আর 1 গ্লাস মতো চা খেয়েই রয়েছে। তো সেই কারণে বিশেষ করে নিচ্ছি। আর আজকে না ভাত নামানোর পরে উনুনটিতে নাতা দিয়ে পরে তরকারিগুলো করা হচ্ছে, কারণ আজকে তরকারিগুলো নিরামিষ, তো সেই কারণে ঠাকুমা বললো নিরামিষ তরকারি আমি খেতে পাবো, তাহলে আর এক্সট্রা কিছু করতে হবে না। তো সেই কারণে উনুনে গোবর দিয়ে পরে ওই তরকারিগুলো করেছি, তাহলে এই লুচির সাথে না খেতে পাবে ওই কুমড়োর ঝালটি। আরে এই কটা ময়দাই ছিল ওই প্যাকেটটিতে, চটি মতো ময়দা ছিল, আমি তটি দিয়ে দিয়েছি, পরিমাণে নুন আর পরিমাণ মতো ময়ান দিয়ে পরে ভালো করে এই যে ভিজিয়ে নিচ্ছি। আর একটা আজকে দুঃখজনক হচ্ছে, আজকে কোনো সাদা তেল ছিল না, আজকে হাতের কাছে সরিষার তেলই ছিল। আর এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, সোনামায়ের পাপা, দাদা ভাই, বাবা, যে কাউকে একটু রান্না করাবো। আর মানে এই বাকুলের মধ্যে কেউ নেই জানেন তো, সবাই মাঠে ঘাটে ঠিক চলে গিয়েছে। তো সেই কারণে কী আর করবো, হাতের কাছে যা ছিল তাই করে নিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো জানি খেতে খুব একটা ভালো লাগবে না, তবুও ঠাকুমা খেয়ে নেবে জানি। ঠাকুমা বললো যে কিছু হবে না, আমার জন্য ওই করে দিত। ময়দাটা তো ভিজানো হয়ে গিয়েছে, দাঁড়ান তার আগে একে একে না হয় নেচিগুলো কেটে নিই, তারপরে পাকিয়ে নেব, কারণ আজকে একা হাতেই সবটা করতে হবে। এই একাই নেচি কেটে পাকিয়ে বেলে ছাকতে হবে। ভাবছিলাম যে কি করে পারবো তা এতগুলো খুব একটা বেশি নয়, তবুও একা বেলে ছাকতে না অনেকটাই কষ্ট হয় জানেন তো। ওই যে ওই 30-40 পিসের মতো হয়েছিল, কটা নেচি কাটা হয়ে গিয়েছে, এরপর আস্তে আস্তে পাকিয়ে নিচ্ছি। এই যে সব কটা পাকানোও হয়ে গিয়েছে। দাঁড়ান, আবার নেচিগুলি না সাজিয়ে সাজিয়ে না রাখলে কেমন একটা যেন লাগে। এই যে অল্প পরিমাণে তেল নিয়ে ভালো করে বুনিয়ে নিলাম, তাহলে বারবার অত তেল দিয়ে বেলতে হবে না, তো সেই কারণেই ভালো করে বুলিয়ে নিলাম। তো চলুন, এরপরে তেলটা চাপিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে ওই বেলনাটিতে অল্প পরিমাণে আর চাকটিতে অল্প পরিমাণে তেলটিও দিয়ে দিয়েছি, হলে ওই বেলতে বেলতে না লুচির ময়দাগুলি চিটিয়ে যায় খুব। তো আজকে এমনিতেও লুচির ময়দাটা একটু নরম হয়েছে, তো সেই কারণে একটু বেশি ভয় লাগছিল। ভাবলাম যে একটু শক্ত শক্ত করে মাখবো, কিন্তু সেই নরম হয়ে গেল। এটা এখনও পর্যন্ত গরম হতে দিইনি, কারণ একা হাতে বেলে একা হাতে ছাকতে হবে। তো সেই কারণে ভাবলাম যে কটা মতো না হয় বেলে নিয়ে একদম 1 কিলো মতো বেলে নিই, তারপরে না হয় ছাকতে আরম্ভ করব। এই যে অনেকগুলোই বেলা হয়ে গিয়েছে, দাঁড়ান আর কটা মতো বেলে নিই, তারপরে না হয় ছাকতে আরম্ভ করব। এই যে এতক্ষণকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ওই যে উনুন বুড়ির জন্য একটা ছোটো মতো করেছি, দাঁড়ান
তেলটা আসুক তারপরে না হয় ওটা দিয়ে দেবো। তো তেলটা মনে হচ্ছে এসেছে, তো খুব একটা ভালো আসেনি। দিয়ে পরে দেখলাম যে তেলটা এসেছে না আসেনি, তো দেখলাম যে না না খুব একটা ভালোভাবে আসেনি, তবুও এসেছে। এই যে দেখুন, সেই কারণে হয়তো লুচিটা ফুললো না। তো দাঁড়ান, উনুন বুড়িকে এটা দিয়ে দিই, পরে না হয় বাদ বাকি লুচিগুলো ছাঁকতে আরম্ভ করব। এরপরে মনে হচ্ছে তেলটা ভালো করেই চলে এসেছে। এই যে, হ্যাঁ, ভালো করেই চলে এসেছে। দুটো করে ছাঁকবো, বেশি পরিমাণে ছাঁকবো না, কারণ তেলটা তো আর খুব বেশি পরিমাণে দিইনি, ইচ্ছা করেই বেশি করে দিইনি, কারণ একা হাতে বেলে পরে ছাঁকবো, তো সেই কারণে অল্প করেই দিয়েছি। ওই দুটো করে বেলবো আর দুটো করে ছাঁকবো। তো জানি না সঙ্গে সঙ্গে ভিজিয়ে বেলার কারণেই এমনটা হচ্ছে নাকি। এই যে ভালোভাবে ফুলছে না। আর এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল, দিদিভাইদের বাড়ির থেকেই দিয়েছে। ওই যে যেদিনে পোদ ভাত ছিল না, তো সেই দিনকেই দিয়েছিল। এতটা পরিমাণে ঝাঁঝ উঠছে কি আর বলবো। তো মা বললো যে যদি সাদা তেল থাকতো তাহলে ভালো হতো, এই তেলটা না রয়ে যেত, ওই পুচকুসোনাকে আরে মাখাতে খুব ভালো হতো জানেন তো, একদম খাঁটি সরিষার তেল। ওই যে কটা মতো ভাজা হয়েছে। তো দাদা ভাই এলো, বলছে একটা নেবো। আমি বললাম 1 টাকা নাও, তোমার যটা ইচ্ছা নাও না। তো বললো দুটো মতো নেবো। ওই উপরে ফুলকো মতো ছিল ওইটি একটি নিল, আর তোলার একটি নিল। তো যাই হোক, এই যে আস্তে আস্তে এরপর সব কটা লুচি না হয় ছেঁকে নিই। আর এই ঠান্ডা লাগার পর থেকে না সোনামা মোটেও ঘুমাচ্ছে না। এই একটু আগেই ঘুমালো, আবার এই মুহূর্তে উঠেও পড়েছি। তো সেই কারণে একটু তাড়াতাড়ি ছাকার চেষ্টা করছিলাম। এই যে দেখুন, ওই ছান্নাটি করে লুচি গুলিয়ে থালাটিতে ছেঁকে ছেঁকে রাখছিলাম, তো কতটা পরিমাণে তেল বেরিয়েছে। তো দাঁড়ান, ওই তেলটি ওই কড়াইটিতে দিয়ে লুচিগুলি ঢাকা দিয়ে পরে সোনামায়ের কাছকে চলে যাব। বললাম ওইদিকে আবার সঞ্জীব ভাই নিয়ে গিয়েছে, আমি বললাম তাড়াতাড়ি নিয়ে এসো। আর এই যে আমার অবস্থা দেখুন, মানে রান্নাঘরটায় এতটা পরিমাণে গরম করছিল, আর ওই যে ওই লুচিগুলোর কারণে চোখগুলো পুরো, মানে ওই তেলটার কারণে বিশেষ করে একদম চোখগুলো মানে জ্বলে ছারখার উঠে যাচ্ছিল। সকাল থেকে একদম অক্লান্ত পরিশ্রম করে এই দিন শেষে যে মানে চোখের জল ফেলাতে হবে ভাবতে পারিনি, কারণ চোখগুলো না অনেকটাই জ্বালা করছিল জানেন তো, ওই তেলটার কারণে। যদি সাদা তেল থাকতো তাহলে ভালোই হতো, আর তেলটা না রাখলেও উপকার হতো, বলে পুচকুসোনাকে মাখাতে পেত, আর কিছু নয়। এই যে দেখুন, আমি এইদিকে কান্নাকাটির একটু ভাঁজ করছি, আর সোনামা দেখুন কীভাবে আমাকে ভুলানোর চেষ্টা করছে। এই রকম দেখতেই আমার খুব ভালো লাগে জানেন তো। সোনামা যদি আমাকে এইরকম আদর করে, তখন আমার সব কষ্ট ভুলে যায়। কোনো মানুষ যদি মনে আঘাত দিয়ে কথা বলে না, সোনামায়ের যদি এরকম হাসি মুখটা দেখি, তখন আমার সব কষ্ট যেন এক নিমেষে উধাও হয়ে যায়। তো যাই হোক, চলুন, সোনামায়ের পরে বিরক্ত বোধ করছে, ওকে একবার ব্রেস্ট ফিডিং করাই, তারপরে না হয় ভাত খাইয়ে দেবো। মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই বিকেল 5:30 মতো বাজবে। তো তখন সোনামাকে ভাত খাইয়ে, ওকে ফল ওষুধ সব কিছু খাইয়ে আমি নিজেও খেয়ে ঘুমিয়েছিলাম অনেকটাই। তো বিকেলের কাজ আরে সব সেরে, আর ভয়েসের কিছু কাজ ছিল, ওই ভয়েসের কাজটিও সেরে, তো সোনামার পাপা বলেছিল তুমি যখন ছাদে ভয়েস দিতে যাবে, তখন না হয় ওই যে খড়গুলি রয়েছে ওইটির উপরে জল দিয়ে দিবে, তাহলে না রাতে রুমটা আরাম হবে। তো সোনামায়ের পাপা এই কাজটা বেশিরভাগ করে থাকে। আজকে সোনামাকে নিয়ে ও একটু বেরিয়েছে, অনেক দিনই বেরোনো হয়নি, ওই ধানের কাজে ব্যস্ত ছিল, তো আজকে অনেক দিন পর বেরিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে নাও, আজকে খুব একটা বেশি ভয়েসের কাজ নেই, সেই কারণে বিশেষ করে বললাম আমি না হয় জলটি দিয়ে দেবো। এর আগের ভিডিওতে একটা দেখেছেন হয়তো যে আমি এই ট্যাঙ্কির থেকে জলটা নিয়েই বেশিরভাগ দিয়ে থাকি। এই যে যেখানটিতে আমাদের ফ্যানটি রয়েছে না, ওইখানের উপরটিতেই বেশিরভাগ দিয়েছে, কারণ ফ্যানটিতেই বেশিরভাগ ওই উপরের তাপটিকে নামিয়ে রাখে, তো ওই সিলিং ফ্যানটা, তো সেই কারণে জলটা ছিটিয়ে দিতে বললো, তাহলে ঠান্ডা যদি হাওয়াটা নামিয়ে থাকে। তো এই যে 1 বালতি মতো দিলাম, দাঁড়ান আর 1 বালতি মতো দেবো, তাহলে না রুমটা ভালোভাবে ঠান্ডা থাকবে। এই সামনের দিকটা ভালো করে দিলাম, ওই দিকটা এখনও রয়েছে, তো দাঁড়ান আর 1 বালতি মতো নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। এখন সোনামার পাপা প্রত্যেক দিন এটি দিয়ে থাকি, তো সেই কারণে ওই ঢাকনাটি বললো খুব একটা টাইট করে দিও না, ওই আলগা মতো দিয়ে দিবে, কারণ এখন তো মেঘের কোনো ওয়েদারের ঠিক নেই, যদি ঝড় আরে উঠে তখন ঢাকনাটি উড়িয়ে নিয়ে চলে যাবে। তো সেই কারণে ওই আলগা মতো দিয়েছি, খুব যে বেশি টাইট দিয়েছি তা নয়, আর খুব যে আলগা রেখেছি তা কিন্তু নয়। তো এই যে ঢাকনাটি দেওয়াও হয়ে গিয়েছে, এরপরে এই একটি মতো বালতি জল দেব, তারপরে নিচকে চলে যাব। নিচে যে এখনও অনেকগুলোই কাজ রয়েছে, নিচে যে এরপরে ছেনা কাটাতে হবে, চা করতে হবে, মাসিমণি রয়েছে, মাসিমণিকে তো টাইমে চা আর দিতে হবে, তাই না?
ঠাকুমাও যেহেতু উপোস দিয়ে রয়েছে, ওই দুপুরে কখন 4টে মতো লুচি খেয়েছিল, তো এরপরে বিকেলেও ঠাকুমা খাবার খাবে, তো সেই কারণে বিশেষ করে একটু তাড়াতাড়ি লাগছিল। তো যাই হোক, এইদিকে আমি জলটা দিয়ে দিই। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আরও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।